নির্বাচনের আগে কিংবা একই সঙ্গে গণভোটের মাধ্যমে নতুন সংবিধান চায় রাষ্ট্র সংস্কার আন্দোলন। ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক, সংস্কারের মতামত জানাবে বিএনপি এনসিপিও। হাসিনা বিরোধী গণবিক্ষোভের তথ্য আগেই জানত দিল্লি, হস্তক্ষেপ করা সম্ভব হয়নি দাবি ভারতের পররাষ্ট্রমন্ত্রীর। থাইল্যান্ডে ইউনুস মোদি বৈঠক বিবেচনাধীন। অপরিকল্পিত নগরায়নে 4 দেয়ালে বন্দী শৈশব, যান্ত্রিক ঢাকায় সংকুচিত জলাভূমি, মিলছে না বিশুদ্ধ বাতাস। পরিকল্পনার অভাবে প্রকল্পে নেই সুফল বলছেন বিশেষজ্ঞরা। শতবর্ষের পুরানো রেলপথের বাঁকে বাঁকে মৃত্যু ফাঁদ, সিলেটে 100 বছরেও হয়নি বড় ধরনের সংস্কার কাজ। নতুন লাইন তৈরি না করে উল্টো মেরামতের উপকরণ সরবরাহ বন্ধের অভিযোগ। এবং একদিনেও নেভেনি সুন্দরবনের আগুন, তেজ কমলেও ছড়িয়ে পড়ছে কলমতিজির আশেপাশের এলাকায়। পানির উৎস না থাকায় নেভাতে হিমশিম অবস্থা। সময় সংবাদের সঙ্গে আছি আমি ইয়াসমিন অনন্যা। জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে নতুন সংবিধানের প্রস্তাব দিয়েছে রাষ্ট্র সংস্কার আন্দোলন। দলটি বলছে, নির্বাচনের আগে কিংবা একই সঙ্গে গণভোটের মাধ্যমে নতুন সংবিধানের রচনা করা যেতে পারে। সকালে সংসদ ভবনের এলডি হলে ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক করে রাষ্ট্র সংস্কার আন্দোলন। পরে ব্রিফিংয়ে দলটির প্রধান সমন্বয়ক হাসনাত কায়ুম বলেন, 166টি সংস্কার সুপারিশের মধ্যে 151টিতে তারা একমত হয়েছেন। 10টির বিষয়ে নিজেদের মতামত তুলে ধরেছেন, আর 5টির বিষয়ে তাদের মত একেবারেই ভিন্ন। এদিকে দুপুরে ঐকমত্য কমিশনের কাছে নিজেদের সংস্কার প্রস্তাব জমা দেবে বিএনপি ও জাতীয় নাগরিক পার্টি। যদি অপরাপর রাজনৈতিক দলের জন্য এইটা জটিল মনে হয়, তাহলে সংবিধান সংস্কারের কাজটা আমরা যত দূরের মধ্যে একমত হইতে পারবো সবগুলি রাজনৈতিক দল সবাই মিলে সংসদ নির্বাচনের আগেই গণভোটের ভেতর দিয়ে এটাকে যদি আসলে সবাই মিলে মনে করে যে গণভোটের মাধ্যমে এটাকে গ্রহণ করে নেবে, তাইলে আমরা সেই পর্যন্ত যাইতে রাজি আছি। এই মুহূর্তে জাতীয় সংসদ ভবনের এলডি হলের সামনে আছেন সহকর্মী আলামিন তুষার। সরাসরি যাচ্ছি তার কাছে। তুষার, কিছুক্ষণ আগেই যে সংসদ ভবনের যে আসলে এলডি হল রয়েছে সেখানে কিন্তু একটি সংলাপ শেষ হলো রাষ্ট্র সংস্কার আন্দোলনের, এবং আমরা যেমনটা জানতে পেরেছি যে এরপরে অর্থাৎ বেলা 1টার দিকে জাতীয়তাবাদী দল অর্থাৎ বিএনপি কিন্তু আসার কথা, তাদের যেই বৈঠক রয়েছে, এবং আমরা যতটুকু জানতে পেরেছি সেইভাবে আসলে এখানে বৈঠক নাও হতে পারে, এবং যেমনটা হতে পারে তাদের যেই সংস্কারের যেই প্রস্তাবনাগুলো রয়েছে সেগুলো আসলে এখানে জমা দেবেন, এমনটা আমরা জানতে পেরেছি। এবং তারপরেই বেলা 2টার দিকে আসলে জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এনসিপি কিন্তু আসার কথা রয়েছে, এবং তারপরে বেলা 2:30টার দিকে দুপুর 2:30টার দিকে কিন্তু বাংলাদেশ কমিউনিস্ট পার্টি অর্থাৎ সিপিবি হিসেবে আমরা যেটাকে চিনি তাদেরও কিন্তু আসার কথা রয়েছে। তাদের জায়গা থেকে তাদের যে সংস্কারের যেই প্রস্তাবনাগুলো রয়েছে এবং সেগুলো নিয়ে আসলে তাদের সংলাপও কিন্তু হবার কথা রয়েছে। পুরো আসলে সংলাপ কি হচ্ছে না হচ্ছে সেটা কিন্তু সেখান থেকে যখন আমাদেরকে জানানো হবে অর্থাৎ জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে, তখন কিন্তু আমরা পুরোপুরি আপনাদেরকে জানাতে পারবো। এর বাইরে আমরা এখনও পর্যন্ত যেটুকু জানতে পেরেছি যে 166টি যে আলাদা আলাদা সংস্কারের কথা বলা হয়েছিল বিভিন্ন সংস্কার কমিশনের পক্ষ থেকে, সেগুলো নিয়ে যখন আলোচনা হচ্ছে তার মধ্যে এই রাষ্ট্র সংস্কার আন্দোলন কিছুক্ষণ আগে যে তাদের বৈঠকে যেমনটা তারা আসলে 151টিতেই একমত প্রকাশ করেছেন, এবং 10টিতে তারা আসলে অল্প বিস্তর আসলে তাদের মতামতে ভিন্নতা ছিল, এবং 5টিতে আসলে তারা পুরোপুরি ভিন্নমত প্রকাশ করেছেন, এমনটা এখানে আমাদেরকে আসলে তারা আসলে যখন ব্রিফিং করলেন তখন কিন্তু জানিয়েছেন। এর বাইরেও আসলে যদি আমি বলি, তারা আসলে যে প্রাদেশিক জায়গা থেকে তাদের প্রাদেশিক যে সরকার ব্যবস্থার কথা বলা হচ্ছিল সেটাতেও তাদের আসলে কিছু ভিন্নমত রয়েছে, এমনটা আসলে তারা আমাদেরকে বলছিলেন। এর বাইরেও আসলে তারা আদালত অবমাননার ব্যাপারে যেই জায়গাগুলো রয়েছে এবং দুদকের যে বাজেয়াপ্ত করার যে ক্ষমতা, যেই আইনের যেই জায়গাগুলো রয়েছে সেখানেও তাদের আসলে নানান ধরনের সংস্কারের মতামত কিন্তু তারা আসলে দিয়েছেন, এমনটাই কিন্তু তারা আসলে আমাদেরকে জানিয়েছেন। এর বাইরেও যদি আমি বলি যে আসলে বিএনপি বা অন্যান্য যে দলগুলো রয়েছে তাদেরকে কিন্তু 13 মার্চের মধ্যে তাদের সকল ধরনের কথা কিন্তু বলা ছিল, এবং গেল 3 দিন থেকেই কিন্তু আজ কিন্তু তৃতীয় দিনের মতো এই সংলাপগুলো হচ্ছে, এবং পরবর্তী সময়ে যে সংলাপগুলো হবে তার পরবর্তীতে সেই সব কিছুই কিন্তু আপনাদেরকে দর্শক আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এই ছিল সংসদ ভবন প্রাঙ্গণ থেকে আমার কাছে এই মুহূর্তের সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম জাতীয় সংসদ ভবনের সামনে থেকে। বাংলাদেশে শেখ হাসিনা বিরোধী গণবিক্ষোভের তথ্য আগেই জানত ভারত, কিন্তু সে সময়ে তেমন কিছু করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন দেশটির
পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। গণমাধ্যম জানায় শনিবার ভারতের পররাষ্ট্র বিষয়ক সংসদীয় পরামর্শক কমিটিকে এ তথ্য জানায় এস জয়শঙ্কর। তিনি বলেন, গত বছরের আগস্টে শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশের সাধারণ জনগণের বাড়তে থাকা অসন্তোষের বিষয়ে অবগত ছিল ভারত। তবে সে সময় ভারতের পক্ষে তেমন কিছু করা সম্ভব হয়নি, কারণ হাসিনার ওপর তাদের যথেষ্ট প্রভাব ছিল না। হাসিনাকে কেবল পরামর্শ দেয়া যেত বলেও দাবি করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। এদিকে থাইল্যান্ডে বিমস্টেক সম্মেলনের ফাঁকে ডক্টর ইউনূস ও নরেন্দ্র মোদী বৈঠকের বিষয়টি বিবেচনাধীন বলে জানিয়েছেন এস জয়শঙ্কর। এর আগে ভারতের বিভিন্ন গণমাধ্যম জানিয়েছিল, দুই নেতার মধ্যে বৈঠক হচ্ছে না। নির্মাণের ১০০ বছর পার হলেও এখনও বড় আকারের সংস্কার হয়নি সিলেটের রেলপথে। সিলেট আখাউড়া ১৭৮ কিলোমিটার রেলপথে ২০১৯ সাল থেকে এ পর্যন্ত ১৫টির বেশি দুর্ঘটনায় ২০ জনের বেশি নিহত হয়েছেন। এদিকে টেম্পিং মেশিন দিয়েও লাইন মেরামত করা হয় না বলে অভিযোগ কর্মচারীদের। তবে নতুন লাইন নির্মাণ না করে উল্টো মেরামতের উপকরণ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ খোদ কর্তৃপক্ষের। দিঘিয়া সিংয়ের ছবিতে আমিনুল ইসলামের রিপোর্ট। উঁচু নিচু আর আঁকা বাঁকা রেলের উপর দিয়ে চলছে ট্রেন। হেলেদুলে চলা এমন লাইনে রয়েছে দুর্ঘটনার ঝুঁকি। 1891 সালে আসাম বেঙ্গল রেলওয়ে বাংলার পূর্ব দিকে রেলপথ নির্মাণ শুরু করে। 1912 থেকে 15 সালে সিলেটে চালু হয় রেলপথ। এরপর দেশের অন্যান্য অঞ্চলে রেলপথের অনেক উন্নতি হলেও সেই শতাধিক বছরের পুরনো লাইনের কোনো উন্নতি হয়নি সিলেট অঞ্চলে। সিঙ্গেল মিটার গেজ লাইনে প্রতিদিন যাতায়াত করছে 7 জোড়া ট্রেন। ত্রুটিপূর্ণ রেলপথে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। কর্তৃপক্ষের তথ্য মতে সিলেট আখাউড়া ১৭৮ কিলোমিটার রেলপথে ২০১৯ সাল থেকে এ পর্যন্ত 15টির বেশি ঘটনায় 20 জনের বেশি যাত্রীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ১,৫০০। টেম্পিং মেশিনে টেম্পিং করানোর কথা, এটা আসলে আমাদের যথাসময়ে এগুলো করানো হয় না, বিশেষ করে সিলেটের লাইনে। সংশ্লিষ্টরা বলছেন, রেলওয়ে পূর্বাঞ্চলে রেললাইন মেরামতে 2টি টেম্পিং মেশিন রয়েছে। তবে সিলেটের রেলপথ মেরামতে এই যন্ত্রটি দেখা মেলে না বলে জানান কর্মচারীরা, যে কারণে পুরাতন পদ্ধতিতে চলছে লাইনের রক্ষণাবেক্ষণ। এদিকে দুর্ঘটনার পর শিডিউল বিপর্যয়ে বাড়ে যাত্রী ভোগান্তি। এই লাইনের কাজটা করছেন কেমনে? ওইটা আমরা ম্যানুয়ালি কোনোভাবে খালি ব্যালেন্স ঠিকঠাক আছে। টেম্পিং মেশিনগুলো বছরে 2-3 বার আসতো, আর টেম্পিং করিয়া যাইতো, কিন্তু এই কয়েক বছর থাকি আর এগুলো করে না। ওই যে গাড়ি পরে কি কারণে কাজ করলে কি গাড়ি পরে? প্রত্যেকটা সেকশনে যদি আলাদা আলাদা টেম্পিং মেশিন দিত, তাহলে আপনার ওই এগুলা ছোটা ট্রেন আছে, আমতনগর ছোটা ট্রেন রিফান্ড করলে আমাদের পরে 12-14 লাখ টাকা আমাদের এখানে রিফান্ডই করতো। শুধুমাত্র আমাদের টিকিট রিফান্ডটা এটাই হলো, আর যাত্রী ভোগান্তি তো আছে। কর্তৃপক্ষের তথ্য মতে গত 5 বছরে সিলেটে রেললাইন মেরামত ও আনুষঙ্গিক কাজে 15 কোটি টাকার বেশি ব্যয় করা হলেও কার্যকর কোনো উন্নয়ন হয়নি। এমনকি নতুন রেললাইন নির্মাণ না করে কেন্দ্রীয় অফিস উল্টো প্রয়োজনীয় মেরামতের উপকরণ সরবরাহ বন্ধ করে দিয়েছে বলে অভিযোগ সংশ্লিষ্ট কর্মকর্তার। সিলেট রেলওয়েতে বিগত 5 বছরে কোনো ডেভেলপমেন্ট হয়নি, যা হয়েছে জাস্ট মেনটেনেন্স। এক্সিস্টিং ট্র্যাকটাকে জায়গায় রেখে আমরা যদি তার পাশাপাশি একটা ডাবল লাইন করতে পারি, সেটা হচ্ছে বেস্ট সলিউশন। বর্তমানে সিলেটে 6 জোড়া আন্তনগর ও 1 জোড়া মেইল ট্রেন চলাচল করে। যুগের সাথে তাল মিলিয়ে আধুনিক কোচ সংযোজিত হলেও প্রাচীন আমলের এসব রেললাইন গুরুত্ব দিয়ে সংস্কারের পাশাপাশি নতুন রেললাইন স্থাপন এখন সময়ের দাবি। আমিনুল ইসলাম, সময় সংবাদ, সিলেট। সিটি ঢাকায় যানবাহনের গতি ফেরাতে বাস্তবায়ন হচ্ছে বিভিন্ন মেগা প্রকল্প। তবে মিলছে না কাঙ্ক্ষিত সুফল। আবাসন চাহিদা পূরণে যত্রতত্র ভবন নির্মাণ হওয়ায় সংকুচিত হয়ে পড়ছে মাঠ ও জলাভূমি। মিলছে না পর্যাপ্ত ফাঁকা স্থান ও পরিষ্কার বাতাস। 4 দেয়ালে বন্দি শিশুদের শৈশব। এমন অপরিকল্পিত রাজধানী বারবারই তকমা পাচ্ছে দূষিত শহরের। ওমর ফারুক ও SM সালাউদ্দিনের ক্যামেরায় আয়েশা সিদ্দিক সামিয়ার রিপোর্ট। স্কুল ভ্যানের মতো এমন খাঁচাতেই বন্দী হয়ে আছে এই শহরের লাখো শিশুর শৈশব। অনেক বিশ্ববিদ্যালয়েই নেই খেলার মাঠ। 4 দেয়ালের মাঝেই আটকে আছে শিশুদের স্বপ্ন। নামে মেগা সিটি হলেও ঢাকায় নেই প্রয়োজনীয় খেলার মাঠ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী প্রতিটি মানুষের জন্য 9 বর্গমিটার জায়গার প্রয়োজন হলেও ঢাকায় আছে মাত্র 0.61 বর্গমিটার।
চার দেয়ালে বড় হওয়ায় বাধাগ্রস্ত হচ্ছে শিশুর মস্তিষ্কের বিকাশ। এই পরিস্থিতির অবসান চান নগরবাসী। বাসার পাশে কোনো খেলার মাঠ নেই, আমার খুবই খারাপ লাগে। বিকালে খেলতে পারি না, আমি হোস্টেল উপরে ঘুমাই থাকি, সারাক্ষণ বাসায় বসে থাকি। খেলার মাঠ নাই দেখে ওরা একদম মোবাইলের উপর এত আসক্ত হয়ে গেছে যে মোবাইলটা নিতেও এখন কষ্ট হয়ে যায়। মাঠ জলাভূমি দখল করে রাজধানীর বুকে গায়ে গা লাগিয়ে গড়ে উঠেছে বড় বড় ইমারত। ক্রমেই মানুষের চাপে বাসযোগ্যতা হারাচ্ছে ঢাকা, কমছে সবুজ, বাড়ছে দূষণ ও আবাসন সংকট। অপরিকল্পিত ঢাকার উদাহরণ হিসেবে মিরপুরের এই সড়কটির কথাই বলা যায়। সিটি কর্পোরেশনের নির্ধারিত স্থান না থাকায় সড়কের উপরেই ফেলতে হচ্ছে ময়লা। দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী, ছড়াচ্ছে জীবাণু। ময়লা ফেলাবার তো জায়গা নাই, স্পট দেয় না কোথাও। এই দুর্গন্ধটা একটা নিরসন করা উচিত। অপরিকল্পনার দৃশ্য চোখে পড়বে ৮,০০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত এলিভেটেড এক্সপ্রেসওয়েতেও। সড়কের মাঝেই তেজগাঁও পয়েন্টে আদায় হচ্ছে টোল। এতে নষ্ট হচ্ছে যানবাহনের গতি, তৈরি হচ্ছে যানজট। গতিরোধ হইলো আমার কাছে মনে হলো চুলের ওদিকে কারণে এদিকে জ্যাম লাগে বেশি। অন যেটা প্রস্তুত করে নিতেছে এটার জন্য ভালো। উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নে কোটি কোটি টাকা বরাদ্দ থাকলেও বাধে পরিকল্পনাজনিত বিপত্তি। প্রায় পাল্টাতে হয় পূর্বের পরিকল্পনা। নগর বাস্তবতা না বুঝেই এসব পরিকল্পনা করা হয় বলেই এর সুফল মেলে না নগরবাসীর। সিটি কর্পোরেশন রাজু তারা তাদের দায়িত্ব ভুলে যাওয়া একটা অদ্ভুতভাবে ঢাকার নগরায়ণ চলছে। কেউ কিছু ভাবছে না, সবাই ভাবছে যে মানে বিল্ডিং করতে দিলেই মনে হয় শহরটা বাসযোগ্য হয়ে যাবে। এই ধরনের অপরিকল্পিত ফ্লাইওভার, অপরিকল্পিত ভবন নির্মাণ আসলে শহরের পরিকল্পনা এবং বাসযোগ্যতাকে কখনোই বাড়াতে পারে না। এদিকে রাজুকের প্রধান নগর পরিকল্পনাবিদ বলছেন, ক্ষুদ্র ক্ষুদ্র প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে সুসংহত নগরায়নের কথা ভাবছে সরকার। একটি অ্যাকশন প্ল্যান তৈরি করছি কিভাবে বাসযোগ্য ঢাকা তৈরি করা যায়। মার্চের ভিতরে আমাদের অ্যাকশন প্ল্যানটি চূড়ান্ত হবে। এপ্রিল পর্যায়ে আমরা সেটা বাস্তবায়নের দিকে আমরা কাজ করতে পারবো। ঢাকায় জনসংখ্যার চাপ কমাতে পারলে নগর সমস্যার সমাধান অনেকাংশে সম্ভব বলে মত বিশেষজ্ঞদের। আয়েশা সিদ্দিক সামিয়া, সময় সংবাদ, ঢাকা। এবার বাণিজ্যের সংবাদ। সিম কার্ডের পরিবর্তে ওয়াইফাই ব্যবহার করে মোবাইল নম্বরে ভয়েস কলের কার্যকারিতা পরীক্ষা করেছে মোবাইল অপারেটররা। ব্রডব্যান্ড ইন্টারনেট সেবাদাতাদের নেটওয়ার্ক ব্যবহার করে চালু হবে ভয়েস ওভার ওয়াইফাই সেবা। অপারেটররা বলছে, এই সেবা চালু হলে সিমে নেটওয়ার্ক না থাকলেও সংশ্লিষ্ট হ্যান্ডসেটে ওয়াইফাই সংযোগ দিয়ে অন্য মোবাইল নম্বরে কল করা যাবে। এতে গ্রাহকের ব্যান্ডউইথ খরচ হলেও সরাসরি অর্থ ব্যয় হবে না, কমবে কল ড্রপের হার। শুভ খানের রিপোর্ট। শহরের ঘনবসতিপূর্ণ এলাকায় উঁচু ভবন কিংবা রুমের ভেতর থেকে মোবাইলে ভয়েস কল করতে গিয়ে হরহামেশাই নেটওয়ার্ক থাকে না, অথবা কল করা গেলেও হয় কল ড্রপ, শোনা যায় না কথাও। এমন প্রেক্ষাপটে গ্রাহকদের জন্য ভয়েস ওভার ওয়াইফাই প্রযুক্তি চালু করতে চায় মোবাইল অপারেটররা। এর মাধ্যমে প্রথাগত নেটওয়ার্কের পরিবর্তে ওয়াইফাই ব্যবহার করে আইপি নেটওয়ার্কের মাধ্যমে ভয়েস কল করা যাবে। ইতোমধ্যে পুরান ঢাকা সহ রাজধানীর বেশ কয়েকটি এলাকায় আইএসপিদের নেটওয়ার্কের মাধ্যমে ভিও ওয়াইফাই সেবার কার্যকারিতা পরীক্ষা করেছে মোবাইল অপারেটররা। এই প্রযুক্তির মাধ্যমে কল করলে ভয়েস কোয়ালিটি স্পষ্ট ও উচ্চমানের হয়। স্থিতিশীল ওয়াইফাই নেটওয়ার্ক ব্যবহার করায় কমবে কল ড্রপ। হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারের মতো এই প্রযুক্তিতে কথা বলতে গ্রাহকের শুধু ওয়াইফাই ডাটা খরচ হবে, কলের জন্য আলাদা কোনো চার্জ কাটা হবে না। আমরা যে সমস্যাগুলো পড়ি, যে সাধারণত সাইট পাওয়া যাচ্ছে না, পর্যাপ্ত স্পেকট্রাম আমাদেরকে অ্যালোকেট করা হয়নি, এই কারণগুলোর কারণে আমরা যে ইনডোর কভারেজ দিতে পারছি না, এটা একটা সমাধান আমরা মনে করি যে এই ভয়েস ওভার ওয়াইফাই। আইএসপিকে কিভাবে দিব, এই ভয়েস কলের রেভিনিউ টার্মিনেটিং অপারেটর কিভাবে পাবে, এটার জন্য একটা রেগুলেটরের পক্ষ থেকে কিন্তু একটা ইন্টারভেনশন দরকার। নিজেদের ব্যবসায়িক স্বার্থ রক্ষা করেই ভয়েস ওভার ওয়াইফাই সেবায় যুক্ত হতে চায় ব্রডব্যান্ড ইন্টারনেট সেবাদাতারা। অপারেটরদের বেনিফিট থাকবে তাহলে অবশ্যই আমরা তাদের সাথে থাকবো, আর যদি আমাদের বেনিফিট না থাকে তাহলে সেখানে আমাদের থাকার কোনো প্রশ্নই আসে না। দুর্বল নেটওয়ার্ক নিয়ে গ্রাহক ভোগান্তি বিবেচনায় দ্রুত ভয়েস ওভার ওয়াইফাই সেবা চালু করা হবে বলে জানালেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। এই ঘরে নেটওয়ার্ক পাওয়ার কথা ছিল, ভয়েস ওভার ওয়াইফাই এর মাধ্যমে এই কাজগুলো কেন হলো না? এমএনওগুলোর জন্য আমরা ভয়েস ওভার ওয়াইফাই চালু করে দেওয়ার চেষ্টা করব। বর্তমানে দেশের 18.5 কোটির বেশি গ্রাহককে মোবাইলে সেবা দিচ্ছে 4 অপারেটর, আর ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা দিচ্ছে প্রায় 3000 আইএসপি অপারেটর। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। দেখছেন সময় সংবাদ।
ইসরায়েলি বিমান হামলায় গাজায় একদিনে 34 জন নিহত হয়েছেন। তেল আবিবের একের পর এক হামলায় গাজার হাসপাতালগুলোতে দেখা দিয়েছে মানবিক সংকট। অন্যদিকে লেবাননের ছোড়া রকেট হামলার জবাবে দেশটির দক্ষিণাঞ্চলে ব্যাপক বিমান হামলা চালিয়েছে নেতানিয়াহু বাহিনী। এ ঘটনায় এখন পর্যন্ত 7 জন নিহত হয়েছেন। পরিবারের সব সদস্যকে হারিয়ে শোকে স্তব্ধ 12 বছর বয়সী সামির। মাথার উপর যেমন ছাদ নেই, তেমনই আর থাকলো না বাবা মায়ের ছায়াও। ইসরায়েলের হামলা কেড়ে নিল তার প্রিয়জনদের। গাজা সিটির তুফা এলাকায় ইসরায়েলের ভয়াবহ বিমান হামলায় একই পরিবারের স্বামী, স্ত্রী, সন্তানসহ মোট 5 জন সদস্য নিহত হন। এছাড়া স্থানীয় সময় শনিবার ইসরায়েলি হামলায় উপত্যকাটিতে বেশ কয়েকজন নিহত হন। আমাদের হাসপাতালে মাত্র 3টি আইসিইউ শয্যা রয়েছে। দ্রুত আরও শয্যার ব্যবস্থা না করা গেলে রোগীরা অনেক কষ্ট পাবেন, কারণ শয্যার অভাবে রোগীদের বিভিন্ন বিভাগের করিডোরে থাকতে হচ্ছে। প্রতিরক্ষা মন্ত্রী জানিয়েছেন লেবানন সরকারকে প্রতিটি রকেট হামলার জবাব দেওয়া হবে। এছাড়া ইসরায়েলের প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা জানিয়েছেন হামাসের ওপর বাড়তি চাপ প্রয়োগ করতেই গাজা জুড়ে নতুন সামরিক হামলা শুরু করা হয়েছে। মালিহা সুরওয়ার্দী, সময় সংবাদ। সময় সংবাদ। পরিবর্তন হতে যাচ্ছে বাংলাদেশ পাকিস্তান হোম অ্যান্ড অ্যাওয়ে সিরিজের ফরম্যাট। দুই বোর্ডের সম্মতিতে ওয়ানডের বদলে সিরিজ হবে টি-20। বিসিবি সূত্র জানিয়েছে মূলত 2026 টি-20 বিশ্ব আসরের কথা ভেবেই এই পরিবর্তন আনা হচ্ছে। ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ শেষ করে আগামী মে মাসে রঙিন পোশাকে সিরিজ খেলতে পাকিস্তান যাওয়ার কথা টাইগারদের। আইসিসির এফটিপি অনুযায়ী সেখানে 3টি ওয়ানডে এবং 3টি টি-20 খেলার কথা ছিল তাদের। পরবর্তীতে জুলাইয়ের শেষ দিকে এফটিপির বাইরে আরেকটা সিরিজ খেলতে পাকিস্তান দলের বাংলাদেশ আসার বিষয়টি আগেই নিশ্চিত করেছিল বিসিবি। সেখানেও খেলার কথা ছিল 3টি ওয়ানডে, কিন্তু এবার সিরিজ দুটোর ফরম্যাটে পরিবর্তন আনতে যাচ্ছে দুই বোর্ড। আগামী 2026 টি-20 বিশ্বকাপের প্রস্তুতির কথা মাথায় রেখে দুই সিরিজে কোনো ওয়ানডে না খেলার সিদ্ধান্ত নিয়েছে তারা। পরিবর্তে পাকিস্তানের মাটিতে 5টি এবং বাংলাদেশের মাঠে 3টি টি-20 ম্যাচ খেলার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি এবং পিসিবি। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। নির্বাচনের আগে কিংবা একই সঙ্গে গণভোটের মাধ্যমে নতুন সংবিধান চায় রাষ্ট্র সংস্কার আন্দোলন। ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক, সংস্কারের মতামত জানাবে বিএনপি ও এনসিপিও। হাসিনা বিরোধী গণবিক্ষোভের তথ্য আগেই জানত দিল্লি, হস্তক্ষেপ করা সম্ভব হয়নি দাবি ভারতের পররাষ্ট্রমন্ত্রীর। থাইল্যান্ডে ইউনুস মোদি বৈঠক বিবেচনাধীন। এবং অপরিকল্পিত নগরায়নে 4 দেয়ালে বন্দি শৈশব, যান্ত্রিক ঢাকায় সংকুচিত জলাভূমি, মিলছে না বিশুদ্ধ বাতাস। পরিকল্পনার অভাবে প্রকল্পে নেই সুফল বলছেন বিশেষজ্ঞরা। এই ছিল সময় সংবাদের সঙ্গে থাকুন সময়ের।